চাচি, চাচা মারা গেছে কাল রাত 10টায়। ভাইজানরা কই? অগরে কল নাই, ওরা কখন আইব? গোসল দাফন সব তো হইয়াই আছে, আরো দেরি করলে চাচি জানাজায় দেরি হয়ে যাইব। মরে যাওয়ার লগে লগে ফোন দিছি, ওরা কইল অফিসের কাজ আছে, এখন আইতে পারবো কিনা কইতে পারে না। এটা আপনি কি কইতাছেন চাচি? বাপ মারা গেছে আর ওরা কাজের ব্যস্ততা দেখাইতেছে, আইবো কি আইবো না এটারই কোনো ঠিক নাই। বাপের সে কি ওদের কাছে চাকরি বড় হইছে? জানাজা পড়ায় কি লাশ দাফন কইরা ফেলবো? আর একটু অপেক্ষা করো বাবা, দেখি আমার মিজারান কামাল আসে কিনা। ওর বাপের খুব ইচ্ছা ছিল তার পোলারা তারে নিয়ে যাইব, নিয়ে কবরে নামাইব। আর একটু অপেক্ষা করো বাবা, দেখি আমার মিজারান কামাল আসে কিনা। ওই তো কামাল আর মিজান এসে পড়ছে। মা, কান্নাকাটি বন্ধ করো। যে যাওয়ার সে চলে গেছে, এখন কান্নাকাটি করলে কি তারে ফেরত পাইবা? এটা তুই কি কস বাবা? আমার স্বামী মরে গেছে, সে কোনোদিন ফেরত আইব না, তার জন্য আমি কান্দুম না। মা, তোমার কি ধারণা তুমি কান্নাকাটি করলে আব্বা ফেরত আসবে? আসবে না তো, এই সমস্ত বাদ দাও তো। এই মৌলভী সাহেব, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন। আমার কিন্তু হাতে সময় নাই, মাত্র 2 ঘন্টা সময় নিয়ে আসছি আমি। আমার ঢাকায় ফিরে একটা মিটিং আছে। আমারও বসের সাথে একটা মিটিং আছে রাতের বেলায়, তাড়াতাড়ি যাইতে হইব। আমার বেশি হাতে সময় নাই, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন। হ্যাঁ, আর সিদ্দিক কাকা কবর কোথায় করছেন? ওই রাস্তার পারে তোমার যে জমিটা আছে না, তোমার আব্বা বলছে ওইখানে ওনারে কবর দিতে, ওইখানেই কবর করছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জমির যে দাম, আমি তো চিন্তা ভাবনা করছি আগামী বছর ওইখানে একটা মার্কেট করবো, দোকান ভাড়া দিব। ওইখানে যদি আব্বারে কবর দেন তাহলে ওই জায়গাটা তো কবরস্থান হয়ে যাবো। না 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 না, ওই জায়গা আব্বারে কবর দেওয়া যাবে না, অন্য জায়গায় ব্যবস্থা করেন। বাজান, তুই কি বলতেছস? এটা তোর বাবা মরার আগে কইয়া গেছে, এটা তোর শেষ ইচ্ছা। তুই শেষ ইচ্ছাটা পূরণ কর বাবা। যে মরে গেছে তার আবার শেষ ইচ্ছা কিসের? ওই জায়গাটার দাম অনেক, ওইখানে কবর দিয়ে ওই জায়গাটা নষ্ট করা যাবে না। সিদ্দিক কাকা, আমাদের যে ওই পুরানো কবরস্থান আছে ওইখানে কবর দেওয়ার ব্যবস্থা করেন। ভাবি, আপনার পোলার এসব কি কইতাছে? তাহলে কি আমরা ভাইজানের পুরান কবরস্থানে কবর দিব? আরে মা কি বলবে, আমি বলতেছি আপনার কানে যাচ্ছে না। আপনি ওই পুরানো কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করেন। ও বাবা, তোদের কাছে আমি অনুরোধ করে কইতাছি, তোর আব্বারে যেখানে কবর দিতে কইছিল ওইখানে কবর দে বাবা। কবরস্থান নতুন আর পুরান কি জানতো? ওই পুরাতন কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করেন। আমার হাতে কিন্তু একদম সময় নাই। হ্যাঁ, আমার 2 ঘন্টার মধ্যে আমার ফিরতে হবে। দাঁড়া আছেন কেন? যান যান, তাড়াতাড়ি যান। আরে আল্লাহ রে আল্লাহ, এই তুমি এখানে একা একা বসে কি ভাবতেছো? আব্বারে কবর দিয়ে আসার পর থেকে কানের মধ্যে বারবার একটা কথা বাজতেছে। কি কথা বাজতেছে? আব্বাই মারা যাওয়ার কিছুদিন আগে আমার ফোন দিয়ে কইছিল তার নাকি কুমিল্লার রসমালাই খাইতে মন চাইতেছে। আমি কইছিলাম যে আব্বা, আমি যখন বাড়িতে আসুন তখন তোমার জন্য রসমালাই নিয়ে আসুন। কাজের চাপে তো আমি আর বাড়িতেও আসতে পারিনি, আব্বারের রসমালাইও খাওয়াতে পারলাম না। আব্বার ওই শেষ কথাটাই কানের মধ্যে বারবার বাজতেছে। আরে দূর, যে মইরা গেছে গেছে, তারে নিয়ে তো চিন্তা ভাবনা করার কি আছে? তোমার আব্বা যখন বাইসা ছিল, তারে যে এত টাকা পয়সা দিছো সেগুলো সে কই রাখছে? কই আর রাখবো? আব্বার রুমে আব্বার একটা আলমারি আছে, ওটার মধ্যেই রাখতো। তুমি না তোমার আব্বার একটা মোবাইল কিনে দিছিলা, আর তোমার বড় ভাই অনেক দামি একটা ঘড়ি কিনে দিছিল, ওগুলা কই? ওইগুলো আব্বাই মরে যাওয়ার পরে আম্মা হয়তো তার কাছে রাখছে। হায় হায় হায়, কি কও তুমি? এগুলা এগুলা সব তোমার মার কাছে? তাহলে তুমি এখানে ঘাপটি মেরে বসে আসছো কেন? তা আমি কি করুম? আরে বুঝতেছো না কেন? তাড়াতাড়ি তুমি যাও, তোমার আব্বা যে আলমারির মধ্যে টাকা পয়সা যত কিছু আছে সব রাখতো না, সেই আলমারি যে খুইলো সব তুমি নিজে নিয়ে নাও। আর শোনো, ভালো কথা, তোমার আব্বারে দামি মোবাইল দিস না, আর তোমার ভাই একটা দামি ঘড়ি দিছে, পারলে ওগুলাও হাতে নাও।
তুমি কি বোকা? তুমি বুঝো না তোমার আব্বা মইরা গেছে। তুমি যদি এখন এগুলো না নাও তাহলে তোমার বড় ভাই আর তোমার ভাবি সব হাতায় নিব। আর তোমার বড় ভাই আর ভাবিরে দেখলাম মার রুমের দিকে যাইতাছে, আল্লাহ জানে এতক্ষণে সব নিয়ে গেছে কিনা। তুমি তাড়াতাড়ি যাও। কি কইতেছো তুমি? বড় ভাইয়ের ভাবে কি মার রুমে সত্যি সত্যি যাইতেছে? আরে সেটা দেখাই তো আমি তোমারে খবর দিতে আইলাম। এই শোনো, তোমার আব্বা মইরা যাওয়ার পরে এই যে মোবাইল, টাকা পয়সা যা কিছু রেখে গেছে সব কিছুর মালিক কিন্তু তুমি, কারণ তুমি কিন্তু ছোট ছেলে। বাপের জিনিসের প্রতি ছোট ছেলের অধিকারই বেশি। আর একটা কথা কয়ে দিতেছি, খবরদার তোমার বড় ভাই আর বড় ভাইয়ের বউ কিচ্ছু যেন নিতে পারে না, সব তুমি নিবা। আর তুমি যদি না নিছো না তাহলে তোমার মাথার চুল কিন্তু একটাও থাকবো না, সব আমি ছিঁড়া ফেলবো। আমি এখন যাইতাছি। আব্বার জমানো টাকা, মোবাইল, ঘড়ি, যদি আরো কিছু থাকে, এগুলো সব কিছু আমার। ছোট সন্তান হিসেবে এগুলো পাওয়ার অধিকার আমার। আমি এগুলো কাউরে নিতে দেব না। মা, আব্বার ট্রাঙ্কের চাবিটা দাও তো। ট্রাঙ্কের চাবি দিয়ে কি করবি? একটু দরকার আছে মা, ট্রাঙ্কের চাবিটা দাও, আমি তোমার একটু পরে দিয়ে দিতেছি। কি ব্যাপার ভাইজান? আব্বার ট্যাঙ্কের চাবি তোমার হাতে কেন? তুমি কি ট্যাঙ্ক খুঁজছো নাকি? না, এখনো খুলি নাই। একদম বিশ্বাস করবে না, তোমার ভাই মিথ্যা কথা কইতেছে। তোমার ভাই তোমার আগে এই ঘরে আইছে, আবার দেখো না হাতে চাবি। তোমার আগে আইসা আবার টাঙ্ক খুইলা টাঙ্কে যা যা ছিল সব নিয়ে নিতেছে। খবরদার, তুমি কিন্তু তোমার ভাইরে একদম ছাড়বে না। ধরো তোমার ভাইরে, যা যা আছে সবকিছু নিয়ে নিতে হইব। এই বেয়াদব, ভাসুরের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানোস না? আমার জামাইকে ধরবি মানে? তোর সাহস কত বড়! এই খবরদার, তুই তুকারি করবেন না। তুই তুকারি করলে কিন্তু একটা খবর করে ছাইরা দিমু। খবর করবা মানে? এই তুমি কি খবর করবা? কি খবর করবো সেটা সময় হলে বুঝতে পারবেন। এখন তো নাটক না কইরা ট্রাঙ্কের থেকে যা যা নিছেন না সব বাইক করেন। আমার জামাই ভাগ আমার জামাইরে বুঝায় দেন। ওরে আল্লাহ রে, কি ঝগড়াটা মহিলা! আমি এখনো ট্রাঙ্ক খুলি নাই, বিশ্বাস করো। আপনারা তো বিশ্বাস করা যাবে না, কারণ আপনি বিশ্বাস করার মতো মানুষ না। আম্মা, আম্মা, ভাইজান কি ট্রাঙ্ক খুলছে? না, খোলে নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ট্রাঙ্কের মধ্যে এমন কি জিনিস আছে যেটা নিয়ে তোরা দুই ভাই এটা ঝগড়াঝাটি শুরু করছস? ট্রাঙ্ক না খুললে কেমনে বুঝুন কি আছে? ট্রাঙ্ক খুল। আরে ভাইজান, আর শোন, ভাইজান, স্যার, ভাইজান, ভাইজান খবরদার! আমার জমানো টাকা কিন্তু তুমি একলা নিতে পারবে না। এখানে অর্ধেক ভাগ আমার। আমারটা আমার বুঝাই দাও। আরে দিতাছি, এত উতলা হয়ে গেছস কেন? টাকা আমি একলা খামু না। আইসা আম্মা, মিজান তো আব্বার একটা দামি মোবাইল কিনে দিছিল, সেই মোবাইলটা কই? একটু দেন তো, দরকার আছে, দেন। শুধু মোবাইল কেন, আমার জামাইও তো আব্বার একটা দামি ঘড়ি দিছিল, ঘড়িটাও দেন আম্মা। হমা, ঘড়িটাও দাও। ভাইজান, ওই ওই একটা কাজ করো, তুমি যেহেতু আব্বার ঘড়িটা দিছিলা, ঘড়িটা তুমি রেখে দাও। মোবাইলটা তো আমার টাকার কিনা, মোবাইলটা আমার দাও। ঠিক আছে, লয়ে যা তোর মোবাইল। টাকাটা ভাগ করো, টাকাটা অর্ধেক আমার দাও। গুনো কত আছে? আরে বাবা রে, দিতাছি, এত অধৈর্য হয়ে গেছিস কেন? তোর আব্বা এত অসুস্থ ছিল, তারপরেও টাকাগুলো খরচ করে না। আর সে মরতে না মরতে তোরা টাকাগুলো ভাগ করে নিয়ে গেলি। বড় পোলা একটা ঘড়ি দিছস, ছোট পোলা একটা মোবাইল দিছস, সেটা মরতে না মরতে সেইটাও নিয়ে গেছস। বাপের জন্য তো এক ফোঁটা চোখের পানিও তোদের ফেলাইতে দেখলাম না। আসলে কি তোরা আমাদের সন্তান? আসলে কি মানুষটা তোদের বাপ ছিল? এটাও সন্দেহ লাগতেছে এখন। ভাইজান, তোমরা এত খারাপ, এত নিষ্ঠুর, তোমার কলিজা তো পাথরের থেকেও বেশি খারাপ। আব্বার এই টাকায় তোমরা হাত দিলা কেমনে?
তোমার বিবেক কি একটু বাধা দেয় নাই? বিবেক বাধা দেওয়ার কি আছে? বাপের টাকা আমরা দুই ভাই ভাগ করে নিচ্ছি, আমরা কি চুরি করছি নাকি? এই চলো তো এখান থেকে, চলো। এখানে থাকলে তোমার বইনের টাকার ভাগ চাইবো। চলো, আসো। কি হলো? তুমি খারাপ আছেন কেন? তুমি কি তোমার টাকার ভাগ তোমার বইনটা দিবা নাকি? আল্লাহ, তুমি কোথায় গেছো? তুমি কোথায় গেছো? তুমি আমার কাছে নিয়ে যাও, আমি আর পারতেছি না এগুলা দেখতে। কি হয়েছে মা? সবাই এক লগে টাকার দরকার কি? কি বলবা বলো? একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করার জন্য তোমাদের সবাই আমি একসাথে ডাকছি। তোমার আব্বাই তো মরে গেছে, তার তো মিলাদ দিতে হইব। তোমার আব্বা ছিলেন এই গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আমি তো মনে করো অল্প মানুষের কইতে পারবো না, অনেক মানুষই বলতে হইব। আমি অবশ্য ভয় পাইতেছি না, কারণ তোমরা দুই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো চাকরি করো। তোমরা দুই ভাই মিলাদে দুইটা গরু দিতে পারবা না, যাতে খাইয়া দোয়া করে আর মানুষে যেন বলে রহমান সালের পোলা দুইটা বাপের মিলাদে দুইটা গরু দিয়া বড় করে মিলাদ দিছে। আচ্ছা মা, এই গ্রামের মানুষের দুইটা গরু খাওয়ায়া আমাদের লাভ কি? তোর বাপের রুহের মারফতের জন্য খাইয়া দোয়া করব। মা, এখনকার মানুষ এমন না যে খাইবো আর দোয়া করব, বরং উল্টা বদনাম করব। বলবো ডাইলে লবণ বেশি হয়ে গেছে, মাংস কম পড়ছে। আর আমরা তো সবাই খাওয়াইতে পারুম না, জাগরে খাওয়াইতে পারবো না, তারা জায়গায় জায়গায় যায় বদনাম করবো। তারা বলবো আমরা তাগরে খাওয়াইতে পারি নাই, আমরা ছোট লোক। দোয়া নিতে যায়া উল্টা বদনামের ভাগিদার। শোনো মা, গরু জবাই দিয়ে খাওয়ানোর কোনো দরকার নেই। যে গেছে সে আর কোনোদিন ফিরে আসবো না। বরং আমি আমার পক্ষ থেকে 10 কেজি আমিত্তি দিয়া আগামী শুক্রবারে মসজিদে মিলাদ পড়াবো। এসব তুমি কি কইতেছো ভাইজান? শফিক ভাইয়ের আব্বা মারা যাওয়ার পর শফিক ভাই তো কত বড় করে মিলাদ পড়াইছে, 2টা গরু আনছে। শফিক ভাই তো খেতে খামারে কাজ করে, আর তোমরা দুইজন কত বড় চাকরি করো। তোমরা আব্বার মিলাতে একটা গরুও দিতে পারবা না? আব্বার মিলাদ তোমরা 10 কেজি আমিত্তি দিয়ে করবা? হ্যাঁ চুপ কর, বেশি কথা বলবি না। আমিত্তি দিয়ে মিলাদ পড়াইলেও মিলাদ হবে, গরু কয়টা খাওয়াইলেও মিলাদ হবে। খাওয়া খাওয়াই কোন ঘটনা না যে দোয়া করা সে না খায়ও দোয়া করে। মিজান অবশ্য ঠিকই বলেছে। আমার চাচা তো কত বড় লোক, তিনি মারা যাওয়ার পরও তো আমরা এসব ঝামেলা করতে যাইনি, মসজিদে মিলাদ পড়িয়ে দিয়েছি। তাছাড়া এই যে গরু কেটে মিলাদ পড়ানো, এটা বড্ড শিকেলে হয়ে গেছে, এখন আর এসব চলে না মা। বৌমা, তুমি শহরের মানুষ, যেটা জানো না গ্রামের সম্পর্কে সেটা নিয়ে কোনো কথা বলো না। গ্রামে একজন মানুষ মরে গেলে জাগো দেওয়ার মতো ক্ষমতা আছে গরু। তারা গরু কয়টা সবাইরে খাওয়ায়, যেন সবাই খাইয়া দোয়া করে। আম্মা তো রাগ করতেছেন কেন? আপনার ছোট ছেলে ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছে, প্রতি মাসে স্যালারি থেকে ব্যাংক লোন কেটে রাখে। এখন আমাদের পক্ষে এতগুলো টাকা দেওয়া একদমই সম্ভব না, খরচ করাই পসিবল না। আপনি আপনার বড় ছেলেকে বলেন না মিলারটা পড়িয়ে দিতে, আমরা কথা দিচ্ছি আমরা 40-এর সময় কন্ট্রিবিউট করে নেব, তাই না? মা সত্যি কথা, আসলে আমার কাছে অত টাকা এখন নাই, ব্যাংকে অনেক বড় একটা লোন। ভাইজান তুমি এক কাজ করো, ওই মিলাদটা মসজিদে পড়াই দাও। 10 কেজি আমিত্তি দিতে চাইছো তো কোনো সমস্যা নেই, ওখানে আমি 5 কেজি অ্যাড করে দেবো। 15 কেজি দিয়ে সুন্দরভাবে মিলাদটা করাই দেবা। হ্যাঁ ঠিক আছে। তার এই আমার ফোনটা কই? চার্জ। মা, মিজান যেহেতু চাইতেছে না গরু জবাই দিয়া বড় করে মিলাদ পড়ানোর, তাহলে কোনো দরকার নাই। মানুষের খাওয়ানোর কথা চিন্তাই করো না, বাদ দিয়া দাও। আগামী শুক্রবারে আমি 10 কেজি না 15 কেজি আমিত্তি দিব। আমি 15 কেজি, মিজান 5 কেজি, মোট 20 কেজি। এত আমিত্তি খেয়া মানুষ কুল পাইবো না, শেষই করতে পারবো না। যারা দোয়া করার তারা আমিত্তি খেয়াই করবো। আর মা, আমি ইদানিং একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি, আমি খুব বেশি টাকা খরচ করতে পারবো না। এই তোমার ফোনে কে যেন 2টা মিসড কল দিয়েছে, দেখো। আরে এতে বসের নাম্বার, বসে মিস কল দিছে। মা, আমার ভাইজানরা এত টাকা ইনকাম করে, অথচ আব্বার মিলাতের জন্য 2টা গরু খাওয়াইতে পারবো না। এখন তাদের কাছে কোনো টাকা নাই।
আমি জানি না রে মা, আমার মুখের ভাষা আমি হারাইয়া ফেলছি। মানুষটা মরতে না মরতে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। মিজান, সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার বড় ভাই কই এখনো গড়তে বাড়িতেছে নাকি? কি আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? সে কথা আমি কিভাবে বলবো? কি ব্যাপার, সকাল থেকে এসে বসে আছেন, কিছু বলবেন? কামাল, তোমার আব্বা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছিল। এখন তোমার আব্বার ওয়ারিশ তোমরা দুই ভাই আছো। জানাজার মধ্যে কিন্তু তোমরা বলছো কেউ যদি টাকা পয়সা পায় তোমার আব্বার কাছ থেকে তাহলে তোমরা দুই ভাই পরিশোধ করে দিবা। আমি তোমার আব্বার কাছ থেকে 20,000 টাকা পাই বাবা, তোমরা দুই ভাই আমার টাকাটা দিয়ে দাও। ফালতু কথা বলবেন না, আমার আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিতে যাবে কেন? আমি যতদূর জানি আব্বা কারো কাছ থেকে কখনো টাকা ধার নিত না। এই কথাটা আমারও বিশ্বাস হচ্ছে না। জাস্ট এই কারণেই না গ্রামের লোকজন আমি দেখতে পারি না। একটা মানুষ মারা গেছে আর সাথে সাথে ধান্দা করতে চলে আসছেন না? মিজান, এটা তুমি কেমন কথা বললা? আমি ধান্দা করতে আসবো কেন? তোমার আব্বা আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছে, ওইটা আমি চাইতেইছি। তোমার আব্বা মারা যাওয়ার 3-4 মাস আগে অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তোমরা দুই ভাই নাকি টাকা পয়সা দিতেছিলে না, এই জন্য আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়া ডাক্তার দেখাইছে। ও আচ্ছা, ডাক্তার খরচের টাকা? আমি তো আব্বার চিকিৎসা বাবদ খরচাপাতি দিতাম। আব্বার চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা দেয় নাই মিজান। মিজান, আব্বা যেহেতু ওনার কাছ থেকে চিকিৎসা বাবদ 20,000 টাকা নিচ্ছে, তুই একটা কাজ কর, এই টাকাটা ওনারে দিয়ে দে। চিকিৎসার খরচ আমি দিতে পারিনি ঠিক আছে, কিন্তু প্রত্যেক মাসে আব্বা আম্মার খাবারের খরচটা কে দিছে? আমি দিছি। তুমি তো একবার খোঁজও নাও নাই যে আব্বা আম্মা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। তুমি নাকি দায়িত্ব নিছো যে তাদের চিকিৎসা তুমি করাবা, খাবার দাবারের কোনো দায়িত্ব তোমার নাই। তাহলে তুমি যেহেতু চিকিৎসার খরচের দায়িত্বটা নিছো, তাহলে এখন 20,000 টাকা তো এটা চিকিৎসা বাবদ দিয়ে দাও, ঝামেলা মিটে যায়। কত টাকা দিছস? খাবার বাবদ কত টাকা গেছে তোর? আমি যদি চিকিৎসার টাকা হিসাব করতে যাই মিনিমাম 2-3 লাখ টাকা না, আমি নতুন করে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার তো মাত্র 2-3 লাখ টাকা খরচ গেছে। আমি যদি বিগত 5 বছরের হিসাব করি তাহলে আব্বা আমার পেছনে খাবার দাবারের খরচ গেছে আমার 5 থেকে 6 লাখ টাকা। আমি নতুন করে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি যেহেতু বড় ভাই, তোমার দায়িত্ব বেশি, আব্বার এই পাওনা টাকাটা তুমি দিয়ে দাও। আমি অনেক দায়িত্ব পালন করছি, আর নতুন করে কোনো দায়িত্ব পালন করতে পারবো না। আমি নতুন করে কোনো টাকা পয়সা দিতে পারবো না। শুনেন, আপনি আমার কাছে কোনো টাকা পয়সা চাইবেন না, আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমিও কোনো টাকা পয়সা দিতে পারবো না, খবরদার আমার কাছে কোনো টাকা পয়সা চাবেন না আপনি। আহারে, তোমার আব্বা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন, কত কষ্ট করে তোমাকে দুই ভাইরে লেখাপড়া শিখে শিক্ষিত করছেন। তোমরা এখন ঢাকায় বড় বড় চাকরি করে অনেক টাকা বেতন পাও, ভাবের চিকিৎসা করাইছ সেই খোটা দিতেছ, বাপ মারে খাওয়াইছ সেই খোটা দিতেছ। সামান্য 20,000 টাকা তোমার বাবা ধার করে গেছেন, এত সম্পত্তি রাইখা গেছেন তোমাদের জন্য। ওই 20,000 টাকা ঋণ তোমরা দুই ভাই পরিশোধ করতে পারতেছ না? তোমরা কি মানুষ না অন্য কিছু? শোনো, এই 20,000 টাকা আমার লাগবো না, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। তুমগো আব্বা তুমগো লেখাপড়া করে শিক্ষিত করছে ঠিকই, কিন্তু মানুষ করতে পারে নাই। এই কষ্টটা আমার মনের মধ্যে নিয়ে গেলাম। জানোয়ারের দল সব। সিদ্দিক ভাই, আমার পোলারা কি আপনার টাকা দিছে? না ভাবি, টাকা তো দেয় নাই। আর এমন এমন কিছু কথা কইছে ভাবি, আমি অনেক কষ্ট পাইছি। আরে রহমান স্যার কত ভালো লোক ছিলেন, পোলাগো লেখাপড়া শিখে শিক্ষিত করছে ঠিকই ভাবি, কিন্তু তারা মানুষ হয় নাই। ভাবি, আমার 20,000 টাকা লাগবে না, ওইটা আমি আল্লাহর হস্তে মাফ করে দিছি। আপনি কেন আল্লাহর হস্তে মাফ করবেন? আমার জামাই তো ফকির মিসকিন না। তাছাড়া উনি যখন অসুস্থ ছিলেন আমারে কইয়া গেছে, আমার যদি কিছু হয়ে যায় টাকাটা যেন পরিশোধ করে দিই। আমি তো তার ঋণের তলে রাখতে পারবো না। সিদ্দিক ভাই, এনেন, এটা বিক্রি করে 20,000 টাকা নিয়ে নেন। না না ভাবি, এটা আমি নিতে পারবো না ভাবি। সিদ্দিক ভাই, আমার স্বামী মরে গেছে, তার ঋণ আমার পরিশোধ করতে দেন। এটা বিক্রি করে যে টাকাটা হয়
সেই টাকা থেকে আপনি 20,000 টাকা নিয়ে নিন, আর বাদ বাকি টাকা আমারে দিয়ে যান ভাই। সিদ্দিক ভাই, আমার ছেলেকে পক্ষ থেকে আমি মাপ চাইতেছি, আমার কাছে মাফ করে দিন আমার পোলাগো। সিসি ভাবি, আপনি এরকম করতেছেন গেলে আপনি মাপ চাইবেন কে? বিশ্বাস করেন আমি কিছু মনে করি নাই। এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আব্বার কথা ভাবতেছি। তোমার আব্বা তো মরে গেছে, তার কথা আবার কি ভাবতেছো? ভাবতেছি আব্বা এত সহায় সম্পত্তি রেখা গেল, বাড়ি ঘর রেখা গেল, 1 তোলা সম্পত্তিও কোনোদিন বিক্রি করে নাই। অথচ আমি আব্বারে কোনোদিন একটা ভালো ডাক্তার দেখাইলাম না, ভালো চিকিৎসা করাইলাম না। আমার তো উচিত ছিল আব্বার সম্পত্তি বিক্রি করে হলেও আব্বার একটা ভালো ডাক্তার দেখানো, ভালো চিকিৎসা করানো। চুপ করো, বয়স হয়েছে, মরে গেছে, জায়গা সম্পত্তি বিক্রি করে টাকা খরচ করো না, চিকিৎসা করানোই ভালো হয়েছে। সব সম্পত্তি এখন তোমরা ভোগ করতে পারবা। আচ্ছা ভালো কথা, তোমার আব্বা তো মরে গেছে, মরার আগে জায়গা সম্পত্তি কার নামে ছিল? আমগো সমস্ত সম্পত্তি তো আব্বার নামে লেখা ছিল। তোমার আব্বার নামে যেহেতু সব সম্পত্তি ছিল, তোমার আব্বা তো এখন মারা গেছে, এখন তো সব সম্পত্তির মালিক তোমরা 2 ভাই। তুমি তোমার ভাগ বুঝিয়ে নিতেছো না কেন? এক কাজ করো, তোমার মাকে বলে সব সম্পত্তির ভাগ করার ব্যবস্থা করো। আরে কি বলতেছো তুমি? আব্বা মারা গেছে মাত্র কয়েকদিন হলো, এর মধ্যেই যদি আমি সম্পত্তি ভাগের কথা বলি মা কি মনে করবো? তোমার মা কি মনে করবে না করবে তা দিয়ে আমি কি করব? তুমি কি কোনদিন গ্রামে এসে থাকবা না আমি এসে থাকবো? আর আমার তো এখনই ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। এই গ্রামে তুমি না আসলে তোমার সম্পত্তি ভোগ করে কে খাবে তুমি বুঝতে পারতেছো? তোমার ছোট ভাই আর তার বউ। মনে রাখো, তোমার ভাগের সম্পত্তি আমি তোমার নামে না লেখাই কিন্তু এইখান থেকে যাব না। তোমার মাকে গিয়ে বলো দলিলপত্র রেডি করতে, কালকে সম্পত্তি ভাগের ব্যবস্থা করবা। যাও। তুমি ঠিকই বলছো, আব্বা যেহেতু মারা গেছে আর আমিও যেহেতু এই গ্রামে আর কোনোদিন আসবো না, তাহলে তো সম্পত্তি ভাগ করে আমারটা আমার নামে লেখা নেওয়া ভালো। আমি তো তোমাকে সবসময় ভালো বুদ্ধি দিই, কিন্তু আমার কথা তো তোমার ভালো লাগে না। তাড়াতাড়ি সম্পত্তি ভাগ করার ব্যবস্থা করো, না হলে দেখবা তোমার ছোট ভাই জাল দলিল করে সব সম্পত্তি নিজের নামে করে নিছে। তুমি ঠিকই বলছো, ওর উপর আমার কোনো বিশ্বাস নাই। আব্বার কিছু জমানো টাকা ছিল, ওই টাকা নিয়ে সে যা কাহিনী দেখাইলো, আর এখন তো সম্পত্তির দিকে সে আরো আগে নজর দিবে। আমি ওরে সেই সুযোগ দিব না। আমি আজকে মায়ের সাথে কথা বইলা সম্পত্তি ভাগের ব্যবস্থা করতেছি। মা, আমরা যেহেতু পরিবারের সবাই এখানে উপস্থিত আছি, আমার মনে হয় এখন এই সিদ্ধান্তটা নিয়ে ফেলা উচিত। কিসের সিদ্ধান্ত? এতদিন তো সম্পত্তির মালিক ছিল আব্বা, আব্বা যেহেতু মরে গেছে এখন তো আমরা 2 ভাই মালিক। এখন তুমি যদি দলিলটা দিতা তাহলে আমরা 2 ভাই মিলা সম্পত্তিটা ভাগাভাগি করে নিতে পারতাম। কি কস? তোর বাপ মরতে না মরতেই সম্পত্তির ভাগাভাগি করবি? গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে তখন কি মনে করব? তোরা না লেখাপড়া জানা শিক্ষিত মানুষ। মা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। তাছাড়া আমি আমার বউ এই গ্রামে থাকবো না। ভাইজান সম্পত্তির বিষয়ে যে সিদ্ধান্ত নিছে আমি তার সাথে একমত। তুমি একটা কাজ করো, ওই দলিলপত্র বের করো, আমি আমার সম্পত্তির ভাগ বুঝা বিক্রি করে ঢাকায় চলে যাবো। আমি আর আসবো না এই গ্রামে। আমিও আমার জামাইদের নিয়ে আর এই গ্রামে আসবো না। মা গো মা, দম আটকাইতেছে আমার একদম। আর যাওয়ার আগে সম্পত্তি যেটুকু ভাগ আমার জামাই পাই সেইটুকু ভাগ নিয়ে তা বিক্রি করে একবার আমরা চলে যাবো। কামাল, নিজার, তোর বাপ এত অসুস্থ ছিল, কোনোদিন কোনো ভালো একটা ডাক্তার দেখায়নি। কারণটা কি জানিস? অনেক টাকা লাগবে তাই। কামাল ডাক্তার দেখানোর জন্য মাঝে মাঝে টাকা দিত, কিন্তু সেই টাকা দিয়ে তো ভালো ডাক্তার দেখানো যাইতো না। তোর বাপ যখন অনেক অসুস্থ তখন তোর আব্বার আমি বলছিলাম জমি বিক্রি করে একটা ভালো ডাক্তার দেখান, কিন্তু তোর আব্বা সেই উত্তরে কি করলো জানিস? আমি যদি জমি বিক্রি করে দিই তাহলে আমার
পোলাপানের কি হইব, আমার নাতি নাতকর কি হইব? আমি এই জমি বিক্রি করে তাগো কোনো সমস্যায় ফেলাইতে পারবো না। আর সেই লোকটা মরতে না মরতেই জমি জমা ভাগাভাগি করে নিয়ে যাবি। কষ্টে তো তার কবরটা ফাইটে যাইব। আর কয়টা দিন হইলে তো আমার মনটারে বুঝাইতে পারতাম। এখন জায়গা জমি ভাগ করে নিস না বাবা, তাইলে আমার মনটারে বুঝাইতে পারবো না। মা, আমার হাতে এত সময় নাই। আমি অনেক কষ্ট অফিস থেকে 7 দিনের ছুটি নিয়ে আসছি। যা করার এই 7 দিনের মধ্যেই করতে হইব। মা, তুমি সম্পত্তির দলিলটা নামায় দাও তো, কালকের মধ্যে আমি সম্পত্তির ভাগ বাটোয়ারা করে ফেলাম। আমার স্বামী মরতে না মরতে তার সম্পত্তি আমি ভাগাভাগি হইতে দিব না। কেন সম্পত্তি ভাগ করে দিবেন না? হ্যাঁ, সম্পত্তি কি নিজে একা একা বয়ে বয়ে গিলবেন সেই চিন্তা করতেছেন, নাকি নিজের মায়ের নামে সব লেখা দিবেন সেই চিন্তা করছেন? কোনটা? আমার তো মনে হইতাছে তোমার আব্বার থেকে তোমার মায়ের সব সম্পত্তি নিজের নামে লেখাই নিছে। খবরদার ভাবি, মা রে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বললে কিন্তু খবর আছে। কি তুমি আমার সাথে চোখ রাঙায় কথা বলো? তোমার বোন তোমার সামনে আমার সাথে চোখ রাঙায় কথা বলতাছে, তুমি চুপ করে বসে আছো, কিছু বলো? এই বেয়াদব, এত বড় সাহস তুই কই পাস? আমার সামনে তুই আমার বউয়ের চোখের দিকে তাকায়া চোখ রাঙায় কথা বলতাছস? একদম চোখটাই না ছিলা বলাম, মানুষ ছিলাস। আমার মায়া উচিত কথা বলাতে তুই আমার মায়ের চোখ খুলে ফেলাবি? তোকে দুইজনের বউ যে আমার মায়ের এত বড় অপমান দিল, তারপরে তো কিছু বললি না। আমি তো গো মা, যে সম্পত্তির মালিক আমার 2 পোলা মায়া, সেই সম্পত্তি আমার নামে আমি কিভাবে লিখে নিতে পারি সেটা তোরা ক। ভাইজান, আমি আপনাকে আপন বোন, আপনাকে রক্ত, আপনাকে লোকে বেইমানি করে কি আমি সম্পত্তি লেখা নিতে পারি? কোন? হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোমরা চিল্লাচিল্লি বন্ধ করো। মা, তোমার যেহেতু 2 ছেলের প্রতি এতই দরদ, তাহলে আমাকে সম্পত্তিটা আমাকে ভাগ করে দিলেই হয়ে যায়। তোকে ভাব যখন মরে গেছে, এই সম্পত্তির মালিক তো তোরাই। এই নে দলিল, এই সম্পত্তি নিয়ে তোরা যা খুশি তাই কর, আমার দেখার দরকার নেই। কিন্তু একটা কথা মনে রাখিস, সময় মতো আমার মায়ের পাওনা ঠিক মতো তোরা বুঝাইয়া দিবি, নাইলে কইলাম আমি ছাড়বো না তোগো। মিজান, ভাগ বাটোয়ারার ব্যাপারে তোর লোক আমার কিছু কথা আছে। আয় বাইরে। বাপ মরতে না মরতে কি শুরু করছে ওরা, আমি তো জীবনে ভাবতে পারি না এরকম করবো। আল্লাহ, তুমি আমার এটা কি দেখাইলা আল্লাহ? কি রে তানিয়া, চাচা মরতে না মরতেই তো 2 ভাই বাড়ির মধ্যে এটা কি শুরু করছে? কত গ্রামের সব মানুষ তাগো নিয়ে সমালোচনা করতেছে, তাগো সিসি করতেছে। আমিও সব জানি শফিক ভাই, কিন্তু এসব কথা আমারে না কই আমার ভাইগোরে কইতে পারেন না? কি রে তানিয়া, তুই এখানে দাঁড়ায় ওর সাথে কি কথা বলতেছিস? কিছু না। যা ঘরে যা। তানিয়া, মিজান ভাইরে একটু আইতে কইতো। আচ্ছা ভাইজান, আপনারা বাড়ির মধ্যে এগুলা কি শুরু করছেন কোন তো? আমরা বাড়ির মধ্যে কি শুরু করছি সেটা তোর উপরে বলতেছি। আগে তুই বল, তুই আমার ভাই কইয়া ডাকতেছিস কেন? এটা কি কইলেন কামাল ভাই? আপনারা 2 জন হইতেছেন আমার চাচতো ভাই, ছোটবেলা থেকে আমরা একলগে খেলছি, বড় হইছি। আপনাকে ভাই কমু না তা কি কমু? তুই আমার চাচাতো ভাই হইলেও আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখতে হইব। তুই হইলি গ্রামের একটা মূর্খ অশিক্ষিত চাষা, আর আমি কত বড় অফিসার তুই জানোস আমার পদবি কি? অফিসের মধ্যে স্যার ডাক শুনতে শুনতে আমার এখন যদি কেউ ভাই বলে ডাকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তার মানে এখন আপনাকে স্যার কইতে হইব না? ঠিক আছে, স্যারই কইতাছি। স্যার, আপনাকে আব্বা মারা গেছে কয়দিন আগে, তার মধ্যে আপনারা বাড়ির মধ্যে যা করতেছেন এগুলো কি ঠিক করতেছেন? মানে কি করতেছি আমরা? এই যে চাচা মরতে না মরতে আপনারা তার সম্পত্তি ভাগাভাগি করতেছেন। আপনাগো বাবা আমগো গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সে মারা গেল, আর আপনারা 2 ভাই তার লাগে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। এইগুলা নিয়া
রাস্তাঘাটে দোকানপাটে আপনাকে নিয়ে খুব সমালোচনা হইতেছে, মানুষজন আপনাকে সিসি করতেছে। আপনারা যাই করেন, চাচা যেহেতু মারা গেছে, চাচার নামে অন্তত একটা মিলাদ পড়ান। হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, মিলাদ পড়াবো কি পড়াবো না সেটা আমাদের ব্যাপার, সেটা কি তোর কাছ থেকে শুনবো আমরা? ও আচ্ছা, এমনি তো খেতে পারো না, মিলাদ পড়াইলে ভর পেট খেতে পারবা। যদি পেট ভরে খাইতে ইচ্ছা হয় তাহলে আমার বাড়ি এসে খেয়ে যাইস। সাবধান, এই ব্যাপারে আর কোনোদিন কোনো কথা বলবি না। এই জন্যই না এই অশিক্ষিত মূর্খ চাষাদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। আর ভাইজান, তুমি দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলতেছো এদের সাথে? স্যার, আপনি ঠিকই কইছেন, আমি অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, চাষা। কিন্তু আমি অশিক্ষিত হইলেও আমার বাপ মারে কিন্তু আমি ইনকাম কইরা খাওয়াই। বাপ মা ভাই বোন সবাইরে নিয়া মিলামিশা একসাথে থাকি। অসুখ বিসুখ হইলে আমি আমার টাকা দিয়ে আমার বাপ মার চিকিৎসা করাই। আমার আব্বার টাকা পয়সা ছিল না, দিন আইনা দিন খাইতো, তাই আমার আব্বা আমারে পড়ালেখা করাইতে পারে নাই। কিন্তু আপনাকে আব্বা তো আপনাকে অনেক পড়ালেখা করাইছে, আপনারা তো অনেক শিক্ষিত, আপনারা তো শহরে অনেক বড় চাকরি করেন, অনেক টাকা ইনকাম করেন। তারপরেও কেন আপনার বাবা বিনা চিকিৎসায় মারা গেল? কেন আপনাকে বাবা মরার আগ পর্যন্ত আপনাকে চেহারা দেখতে পারলো না? কেন আপনাকে বাবা বাড়ির মধ্যে ধুইকা ধুইকা মরছে? এত শিক্ষিত হইয়া কি লাভ হইল কন? আপনার বাপ মা তো বাড়িতে একলাই থাকে, আর আপনারা দুই ভাই থাকেন আলাদা। আপনাকে বাপ মা কেন খাওয়া দাওয়ায় কষ্ট পায় বলেন তো? আপনাকে বোনের বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তারপরেও কেন আপনাকে বোনের বিয়া হইতেছে না? কেমন তো পারবেন উত্তর দিতে? আপনাকে বিবেকরে প্রশ্ন করেন, কে মূর্খ, কে অশিক্ষিত, আর কে অমানুষ। শোন বাবা, তোদের আমি একটা কথা বলতে চাই। বলতেছিলাম তোর বাজান মরে গেছে, সব সম্পত্তি টাকা পয়সা তো তোরা ভাগ করে নিছস, বাপের মিলাদটা পর্যন্ত তোরা দিলি না। এখন আমার ঘরে একটা বিবাহযোগ্য মায়া রয়েছে, আমি চাই যে আমি বাইসা থাকতে থাকতে আমার মায়াটা যেন বিয়া হয়ে যায়। থগো কাছে আমার একটাই অনুরোধ, আমার কিছু একটা হয়ে যাওয়ার আগে একটা ভালো পোলা দেখে আমার মায়াটার একটু বিয়েটা দিয়ে দে। মা, আব্বা মারা গেছে মাত্র, এই ধকলি কাটায় উঠতে পারতেছি না, এর মধ্যে আর একটা বোঝা তুমি আমাদের কাঁধে চাপাই দিতে চাইতেছ। ও পড়াশোনা করতেছে, করুক, পড়াশোনা শেষ হলেও একটা চাকরি বাকরি করবো, নিজের পায়ে দাঁড়াইবো, এরপরে একটা ভালো পাত্র দেখে ওরে বিয়া দিবা। তোর আব্বাই কিন্তু এটা চাইছিল, মায়াটা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে একটা ভালো ঘরে বিয়ে দেওয়ার। কিন্তু এখন তোর বাপ মরে গেছে, আমার মায়াটার পড়াশোনার খরচ কে চালাইবো? আব্বা নাই তাতে কি হয়েছে? আমরা দুই ভাই আছি না, আমরা দুই ভাই মিলে তানিয়ার পড়াশোনার খরচ চালাবো। তানিয়া, তুই পড়াশোনা অনেক ভালো, পড়াশোনাটা করতে থাক। মা, আপাতত তানিয়ার বিয়ের চিন্তাটা বাদ দাও, ও পড়াশোনা করতে থাকে। না ভাইজান, আমি পড়াশোনা করবো না। পড়াশোনা করবা না তো কি বিয়ে করবা? বিয়ে করার যদি এতই শখ থাকে তাহলে তো ঘুরে পেছে বলার দরকার কি? ডিরেক্টলি বলো যে আমি বিয়ে করব। এই তোমার বোন তো পড়াশোনা করতে চায় না, তার তো বিয়ের শখ জাগছে, সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তারে বিয়ে দিয়ে দাও। না ভাবি, আমি বিয়ের জন্য পাগল হই নাই। আমি খুব ভালো করেই জানি আমার পড়াশোনার খরচ কেউ করবো না, আমার পড়াশোনা হইবও না। এই মেয়ে, এত চ্যাটাং চ্যাটাং কথা বলতেছো কেন? তোমার দুই ভাই মিলে তোমার পড়াশোনা করাইবো কইছো না, আবার বড়দের মুখে মুখে কথা বলতেছো যে তোমার পড়াশোনা করাইবো না। ভাবি, যে ভাইরা নিজের বাপ মারা যাওয়ার পর মিলার জন্য 5টা টাকা খরচ করতে পারে না, তারা আমার পড়াশোনার খরচ চালাইবো? এইটা আমি বিশ্বাস করবো? আমার ভাই করে আমি খুব ভালো মানুষ জানতাম, কিন্তু আমার ভাইরা যে এতদিন অমানুষ হয়ে গেছে এটা আমি এখন খুব ভালো করে বুঝছি। আমার পড়াশোনা খরচ কারো দাওয়াও লাগবো না, আমি পড়াশোনা করবো না। পড়াশোনা না করতে চাইলে একটা কাজকর্ম শিখ, কেন এখন বিয়ে শাদী করে নিজের জীবনটা নষ্ট করতে চাইতেছে? আমিও তো তোমার ভাইরে বিয়ে করে নিজের জীবনটা শেষ করে ফেলাইছি, দেখো না। ভাইয়া কিন্তু কথাটা একদম ঠিক বলছে। শোনো তানিয়া, আমার একটা বান্ধবী আছে, ওর একটা অনেক সুন্দর পার্লার আছে, তুমি চাইলে সেখানে কাজ শিখতে পারো। তুমি যদি একবার কাজ শিখে যাও, তারপরে তুমি নিজে পার্লার খুলবা, আর একবার পার্লার খুলতে পারলে টাকা আর টাকা। হ্যাঁ হ্যাঁ, পার্লার ইজ গুড আইডিয়া। আমিও যাবো মাঝে মধ্যে তোমার পার্লারে। না বৌমা,
আমার মায়ার পার্লারে কাজ শেখার কোনো দরকার নেই। আমার মায়ারে আমি বিয়া দিয়া দিব। আমি না একটা ব্যাপারে কিছুই বুঝতে পারতেছি না, তোমরা আমার মায়ারে কেন বিয়া দিতে চাইতেছ না? মা, তুমি বুঝো না কেন আমার ভাই ভাবিরা আমার বিয়া দিতে চাইতেছে না? কারণ আমার বিয়া হইলে তো আমার জামাই আসবো, আমার তখন সম্পত্তির ভাগ দিতে হইব। আর আমার বিয়ে হইলে আমার পিছনে তো আমার ভাইদের টাকা পয়সা খরচ করতে হইব, কিন্তু আমার ভাইরা তো আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। এই জন্য তারা চাইতেছেন আমার বিয়া হোক। ভাইজান, আমার সম্পত্তির কোনো দরকার নাই, আমার সব সম্পত্তি আমি তুম করে দিয়া দিলাম। দেখছো তোমাদের বোন কোন জায়গায় পিন মারা কথা কইতেছে? ঠিকই তো বলছো, এ তো দেখতেছি আস্ত একটা বেয়াদব। এই তোর কত বড় সাহস, তুই কেমনে কইলি তোর সম্পত্তি খাওয়ার জন্য আমরা দুই ভাই বসে রইছি? বেশি বারবার সোস না, আজকেও তো দেখলাম তুই স্লিপার মধ্যে সবিকার লগে কথা কইতাছস, একবার থাপড়ায় দাঁত ফলায় দিমু তোরে। আমার মায়ারে ধমক দিয়ে তোরা কথা বলবি না। আমি এবার বুঝতে পারছি, আমার মাইয়া যেটা বলছে না সত্যি কথাই বলছে। আমার মায়ের বিয়া হইলে টাকা খরচ হইব, ঘরে জামাই আসলে সম্পত্তির ভাগ দিতে হইব। এই জন্য তোরা যাস না যে আমার মায়ের বিয়া হোক। ঠিক আছে, আমার মায়ের বিয়া নিয়ে তো চিন্তা করতে হইব না। শফিকের মাই বলছে শফিকের লগে তানিয়ার বিয়ে দিতে চাই, আমি শফিকের লগেই তানিয়ারে বিয়া দিয়ে দিব। অন্তত পক্ষে 3 বেলা 3 মুঠো ভাত তো ঠিক মতো খাইতে পারবে, তখন আর চিন্তা করতে হইব না, কোনো টাকা পয়সা খরচ করতে হইব না। সব সম্পত্তি তোরা খা, আমার মায়ের সম্পত্তি দেওয়া লাগবো না। কামাল, মিজান, তোমরা কি সত্যি সত্যি বাড়ি ভিটা বিক্রি করবা? জি চাচা, আমরা বাড়ি ভিটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বাড়ি ভিটা বিক্রি করবা, আমি তোমাকে বাড়ি ভিটা কিনবো। এই নাও, এখানে 50,000 টাকা অ্যাডভান্স করলাম, বাকিটা রেজিস্ট্রি করার সময় দিব না। হ্যাঁ ঠিক আছে চাচা, আমরা কিন্তু চাচা বাড়িতে বেশি দিন থাকতে পারতেছি না, আপনি যত তাড়াতাড়ি পারেন জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করে তোমাকে জানা মনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি দ্রুত রেডি করেন। আচ্ছা। কি রে বাগান, সিদ্দিক ভাই তখন কিসের টাকা দিয়া গেল? মা, ওই আমাগো বাড়ি ভিটাটা আমি আর ভাইজান মিলে বিক্রি করে দিতেছি, ওইটারই অ্যাডভান্স দিয়ে গেল সিদ্দিক কাকা। এটা তুই কি কইতাছস? মানে তোর বাপের ভিটা, তোর পিতৃভূমি, এইটা তোরা বিক্রি করে দিতেছস? মা, আব্বা মরে গেছে, এখন আমরা যদি ঢাকায় যাই গ্রামে তো আর ফিরে আসুন না, তো এই বাড়ি দিয়ে আমরা কি করব? এই কারণে বাড়ি ভিটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছি। বাজান, এই বাড়িতে তখন 2 ভাইয়ের জন্ম হয়েছে, আমি বিয়া হইয়া প্রথম বউ হইয়া এই বাড়িতে আসছি। এই বাড়িতে আমার কত স্মৃতি, এই বাড়িতে তোরা বড় হইছস, এই উঠানের মধ্যে খেলছস। বাজান রে, এই বাড়িটা তোরা বিক্রি করিস না বাজান। মা, মানুষ যেখানে যায় সেখানেই মানুষের স্মৃতি হয়, তুমি এই বাড়ি থেকে অন্য যেখানেই যাবা সেখানেই তোমার স্মৃতি তৈরি হবে। তাছাড়া আমি আর মিজান ঢাকায় ফ্ল্যাট কিনতেছি, এখন আমাদের প্রচুর টাকা দরকার, এই জন্যই ভিটা বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করতেছি। দেখ বাজান, এটা বাপের ভিটা বাড়ি, এটা বিক্রি করা ঠিক না বাজান। তাছাড়া শহরের মধ্যে কোনো সময় যদি কোনো ঝামেলায় পড়স তখন কই গিয়া থাকবি? এই বাপের ভিটা এসে থাকতে পারবি বাজান? বাজান আমি কই কি, তোকে যদি বিক্রি করতেই হয় তাহলে ওই মাঠের জমিগুলা বিক্রি কর বাবা, বাপের ভিটা বাড়িটা বিক্রি করিস না সোনা। মা, মাঠের জমি বিক্রি করে লাভ হইব কি? মাঠের জমির তো দাম নাই। এই ভিটা বাড়ির জমিটা অনেক দাম পাইছি, এর জন্য এই ভিটা বাড়ি বিক্রি করতেছি। তাছাড়া আমাদের ঢাকায় কি ঝামেলা হবে? ঢাকায় কি আমরা নতুন থাকি? এইটাও যেমন বাড়ি, আমরা ঢাকায় ফ্ল্যাট করলে সেটাও আমাদের বাড়িই হবে। এসব নিয়ে তুমি টেনশন করো না তো। আর মা, তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ছেলেরা এই বাড়ি ভিটা বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট নিতেছে। ঢাকায় তোর বাপ মরে গেছে, এখন এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবই তো তগ 2 ভাইয়ের। এখন যদি তোরা বিক্রি করে ফেলাস আমার আর কি কওনের আছে ক? কিন্তু বাজান, আমি আছি, তোর বিবাহযোগ্য একটা বোন আছে,
এই বাড়ি ঘর যদি বিক্রি করে ফেলাস আমরা কই গিয়া থাকবো ক? মা, যেহেতু আমরা ঢাকায় ফ্ল্যাট কিনতেছি, তুমি আর তানিয়া আমাদের সাথে ঢাকায় থাকবা। মা, এসব নিয়ে তুমি টেনশন করো না তো। আর শোনো, ওই তোমার যদি কোথাও কোনো সিগনেচার লাগে তাহলে ওটা দিয়ে দিও কিন্তু। হ্যাঁ, আর এক কাজ করো, ওই দলিলপত্রগুলো নামাই দাও। ভাইজান, আসো তো একটু দলিলগুলো দেখি। আসো। ঠিক আছে স্যার। আরে মানুষ এত কষ্ট করে বাড়ি ঘর জমি জমা করছে, মরার লগে লগে সবকিছু এখন শেষ হয়ে যাইব। মা, ভিটা বাড়ি তো সিদ্দিক কাকার কাছে বিক্রি করে দিলাম, আজকে রেজিস্ট্রিটাও হয়ে গেছে, টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। আগামীকাল সিদ্দিক কাকা বাড়িতে আইব বাড়িঘর দখল নেওয়ার জন্য। তোমাকেও যা কাপড় চোপড় আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সব গোছগাছ করে রেখো। ভিটা দখল করতে আইব? তাইলে তো আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না, তগ লাগে ঢাকায় যাইতে হইব না? যেহেতু ভিটা বাড়ি দখল করে ফেলাইবো, তোমরা আর কই থাকবা, ঢাকায় তো যাইতে হইব। মিজান, তুই যাওয়ার সময় মা আর তানিয়ারে তোর বাসায় নিয়ে যাইস। মা আর তানিয়া তোর বাসায় থাকবো। দুইজনের খরচাপাতি যা আসে তুই আমার জানাই দিস, আমি মাস শেষে পাঠাই দিব। ভাইজান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঢাকা শহরে 3 রুমের ছোট্ট একটা ফ্ল্যাট আমি থাকি। ওখানে এক রুমের মধ্যে আমরা হাজবেন্ড ওয়াইফ, এক রুমের মধ্যে আমার শালি সে থেকে পড়াশোনা করে, আর এক রুম যে খালি থাকে সেটার মধ্যে মাঝে মাঝে আমার শালা আসে। তাই তুমি কিভাবে বললা যে মা আর তানিয়া আমার সাথে থাকবে? ওখানে যাই থাকতে পারবে? থাকার জায়গাটা আছে বলো তুমি আমারে। তুমি একটা কাজ করো, মা আর তানিয়ারে তোমার সাথে নিয়ে যাও, তোমার বাসায় থাকুক, মাসে মাসে যে টাকা খরচ হবে সেটা আমি দিয়ে দেবো। না 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 না, আমাদের বাসায় কেমনে থাকবে? আমরা 3 রুমের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। আমার আব্বা আম্মা এক রুমে থাকে, তোমার ভাই আর আমি এক রুমে থাকি। আমার আবার বিড়াল পালার খুব শখ, আরেক রুমে আমি 3-4টা বিড়াল পালি। ওই বিড়ালগুলা ওই রুমেই থাকে। এখন তোমার মা আর বোন গেলে কই থাকবে? আমাদের বাসায় তার কোনো জায়গাই নেই, আমরা ওনাদেরকে আমাদের বাসায় নিতে পারবো না, সরি। এই শোনো, তোমার ভাইয়ের বাসায় যেহেতু জায়গা নেই আর আমাদের বাসায় তো জায়গা নেই, তাহলে একটা কাজ করো না, আমার পরিচিত একটা মহিলা হোস্টেল আছে, সেখানে তোমার মা আর বোনকে নিয়ে রেখে আসো। প্রতি মাস শেষে তুমি আর তোমার ভাই মিলে টাকা দিয়ে দিবে। হ্যাঁ, এটা গুড আইডিয়া। মা, তাহলে সিদ্ধান্ত হয়ে গেল, তুমি আর তানিয়া হোস্টেলে উঠে যাও। চিন্তা করো না, কোনো প্রবলেম হবে না। মাসে মাসে যে খরচ আছে সেটা তো দিবই, তাছাড়া তোমার দেখাশোনার লোকজন থাকবে, কোনো কিছুর অভাব হবে না। অসভ্য, বেঈমান, নেব খারাপ, মানে তোদের মতো সন্তান আমি পেটে ধরছি, আবার ভাবতে ঘৃণা লাগতেছে। আমি যদি আগে জানতাম যে বড় হইয়া তোরা এরকম অমানুষ হবি, তাহলে জন্মের পর পর তখন দুইজনরে আমি গলা টিপা মাইরা থুয়ে দিতাম। ঢাকায় তগ বাড়ি শ্বশুর শাশুড়ি থাকতে পারে, শালা শালি থাকতে পারে, এমনকি কুত্তা বিলাইও থাকতে পারে, অথচ মা আর বোনের লেগে তগ বাড়িতে কোনো জায়গা নাই। মা আর বোন রে হোস্টেলে রাখতে চাস না? ওইটা যে হোস্টেল না, বৃদ্ধাশ্রম, সেইটা কি আমি জানি না? দরকার হলে আমি খাসতলায় থাকবো, ভিক্ষা করে খামু, তারপর তগ লগে আমি কোথাও যাব না। শুধু তাই না, আজকে থেকে তোমাগর লগে আমরা কোনো সম্পর্ক রাখবো না। আমার মারে আমি খাওয়াবো, মনে করবো আমার কোনো ভাই নাই, 2টা আসিল মরে গেছে। এখন তো তগর অনেক টাকা পয়সা, যা আমার চোখের সামনে থেকে সরে যা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। দেখতে চাই না
না